নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন জন বাংলা চ্যানেল। আজকে যে ভিডিওতে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব, বলতে পারো এটি ভারতের জন্য একটি গর্বের বিষয় বলতে পারো, এবং ভারতের জন্য একটি খুশিরও বিষয়। কি, ভারতের 8জন নাভাল যাদেরকে কাতার সরকার তাদের সেখানে আটকে রেখেছিল, এবং কাতার কোর্টের দ্বারা তাদেরকে ডেথ সেন্টেন্স ঘোষণা করা হয়েছিল, মানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। কি কারণে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, কেনই বা সেখানকার সরকার তাদেরকে আটকে রেখেছিল, এবং পরবর্তীতে তারা ফিরলই বা কিভাবে, সেই মৃত্যুদণ্ডের থেকে বেঁচে তারা ফিরলই বা কিভাবে, এবং সেখানে ভারত সরকারের কি ভূমিকা ছিল, সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে সমস্ত বিষয়কে জানার জন্য। তবে ভিডিওটিকে শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যে যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে কি অল নোটিফিকেশন ক্লিক করে দাও, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো এইসব ইনফরমেটিভ ভিডিও যারা দেখতে পছন্দ করে। এবং ভিডিওটি দেখার শেষে অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে দেবে। এর ফলে কি হবে, ভিডিওটি আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছতে সাহায্য হবে, এবং আমাদেরও ভালো ভালো ভিডিও তৈরি করতে আরো উৎসাহ আমরা পাবো। তো চলো প্রথমেই আমরা দেখে নিই। দেখো প্রথমে কি বলছে, কাতার আমাদের যে ভারতের 8জন নাভালকে যারা কাতার আটকে রেখেছিল তাদেরকে তারা রিলিজ করলো। ঠিক আছে, মেইনলি এখানে মোদি, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি এই কেসটিকে সুপারভাইজ করেছিল। এবং দেখো পরবর্তীতে যে 8জন নাভাল আমাদের ফোর্স ছিল সেখানে, তারা কে কে ছিল আমরা একটু তাদেরকে আগে জেনে নিই। তারা কে কে ছিলেন? তারা ছিলেন ক্যাপ্টেন নবজোৎ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, কমান্ডার সুগুনাকার পাকালা, অ্যান্ড কমান্ডার সঞ্জীব গুপ্তা, কমান্ডার অমিত নাগপাল এবং সেলর রাজেশ। এখানে যে আমাদের পূর্ণেন্দু তিওয়ারি রয়েছে, তার যে বোন রয়েছে, ফার্স্ট আমাদের ভারতের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি পোস্ট করেছিলেন যে ভারতের হয়ে এরা আমাদের দেশের হয়ে কাজ করছে, এবং ভারত সরকারকে ইমিডিয়েট এদেরকে রেস্কিউ করা উচিত সেখান থেকে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে সেখানে আটকে আছে এবং সেখানে সাফার করছে। এখন দেখো এখানে বলেছে, এখানে এই যে এই টুইটটা তিনি করেছিলেন, যে মিতা ভার্গব ইনি ছিলেন সেই পূর্ণেন্দু যে তিওয়ারি রয়েছে তার বোন। তো দেখো একজন বোন কিভাবে তার ভাইকে বাঁচানোর জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে পোস্ট করেছে। সেখানে নরেন্দ্র দামোদর দাস মোদী, এস জয়শঙ্কর, তারপরে ভারত সরকারকে, তারপরে ডিফেন্স মিনিস্টারকে, ভারতের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তাকে ট্যাগ করে এই টুইট করেছিলেন তিনি। এবং পরবর্তীতে অবশ্যই সেটা আরো সেভারেল টুইটের মাধ্যমে সরকারের কাছে পৌঁছয়, এবং সরকার তার পদক্ষেপ নিতে সঠিক পদক্ষেপ নেন এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে সমর্থ হয়। এখন দেখো বলা হচ্ছে কি, যে তারা কি, তাদেরকে কি কারণে, কি সন্দেহে তাদেরকে মূলত আটক করা হয়েছিল। তোমরা দেখছো যে স্ক্রিনে এসেছে এখন কি সাবমেরিনের একটা ছবি। তো প্রতিটি দেশই তাদের সেনাবাহিনী বা নাভালে বলতে পারো, মানে দেশের সুরক্ষার জন্য তাদের প্রত্যেকটি দেশেরই কি থাকে, সাবমেরিন থাকে, যা কি জলের নিচ দিয়ে তাদের যে সিকিউরিটি মেজারকে সব আরো স্ট্রং করে। আবার প্রতিটি দেশেরই আবার এই সাবমেরিন ডিটেক্টর র্যাডার রয়েছে, যার মাধ্যমে কি হয়, র্যাডারের মাধ্যমে এদেরকে ডিটেক্ট করা হয়, এদের থেকে আবার রিফ্লেক্ট যায়, যার মাধ্যমে ডিটেক্ট করা হয় যে সমুদ্রের ভেতরে বা জলের ভেতরে কোনো বাধা রয়েছে কিনা। কিন্তু রিসেন্টলি ইতালি কি করেছে, নতুন একটি টেকনোলজি নিয়ে এসেছে, যার মাধ্যমে কি হয়, কোনো সাবমেরিন যদি জলের নিচ দিয়েও যায়, এবং কোনো দেশ যদি সেখানে সেই মুহূর্তে র্যাডার মাধ্যমে আইডেন্টিফাই করার চেষ্টা করে, র্যাডারের মাধ্যমে আইডেন্টিফাই করার চেষ্টা করে, সেই যে টেকনোলজির মাধ্যমে কি হয়, সে সাবমেরিন থেকে আর রিফ্লেকশন সেই র্যাডারের মধ্যে বা সেই দেশের যে প্রযুক্তি সেখানে আর পৌঁছয় না, তারা রিসিভ করতে পারে না। ফলে কি হয়, তারা তাদের অপারেশনটা সাকসেসফুলি করতে সমর্থ হয়। এই টেকনোলজিকে জানার উদ্দেশ্যেই ইসরায়েল এই ভারতের 8জনকে স্পাই, তথ্যের স্পাই হিসেবে পাঠিয়েছিল, এরকম বলা হচ্ছে বিভিন্ন মিডিয়ার তরফে, বিভিন্ন রিপোর্টের তরফে। তবে কাতার সরকার এ সম্বন্ধে কোনো ক্লিয়ার আর কি বার্তা দেয়নি কাউকে, যেহেতু এটা তাদের সিক্রেট একটি প্রজেক্ট ছিল, সেই সরকারও তারা এদেরকে সিক্রেট ভাবেই ধরেছিল। ঠিক আছে, তারা অবশ্যই জানাবে না যে কি নিয়ে এটা
তাদেরকে অ্যারেস্ট করেছিল এবং পরবর্তীতে তাদেরকে ডেথ সেন্টেন্স ঘোষণা করা হয়েছিল। কোনো সরকারই এটা সঠিকভাবে জানে না এবং সেই সরকারও ওপেনলি বলেনি। অবশ্যই পরবর্তীতে আমাদের যে বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর এবং তার যে মুখপাত্র বলেছেন যে তারা অবশ্যই সেই 8 জন নাবালকে ফিরিয়ে আনতে সমর্থ হবে এবং তার জন্য উপযুক্ত পদক্ষেপও নিয়েছে। অবশ্যই এস জয়শঙ্কর আসার পর ভারতের যে বিদেশ মন্ত্রক আরো স্ট্রং হয়েছে এবং প্রতিটি দেশের সাথে যে সম্পর্ক স্ট্রং করেছে এবং ভারতকে একটি সেই জায়গায় নিয়ে গেছে যে প্রতিটি দেশই ভারতকে নিয়ে একবার হলেও কোনো ডিসিশন নেওয়ার আগে ভাবে। ঠিক আছে, এমন একটা পর্যায়ে নিয়ে গেছে এস জয়শঙ্কর। ঠিক আছে, ডিপ্লোম্যাটিক কূটনীতির দিক দিয়ে এখন ভারত অনেক স্ট্রং হয়ে গেছে অন্যান্য দেশের তুলনায়। তাই প্রতিবেশী দেশ যারা রয়েছে, যারা ভারতের সাথে আর কি করে, যেমন পাকিস্তান রয়েছে, যেমন মাঝে মাঝে বাংলাদেশেরও হয় না, যেমন রিসেন্টলি মালদ্বীপ আছে, তো তাদেরকে দেখে নেওয়া উচিত যে ভারত কি করতে পারে যে তাদের 8 জনকে যাদেরকে ডেথ সেন্টেন্স ঘোষণা করে দেওয়া হয়েছিল কাতার কোর্টের দ্বারা, কাতার সরকারের দ্বারা, তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে। তবে যে 8 জনের মধ্যে 7 জন ভারতে ইতিমধ্যে পৌঁছেছে এবং একজনের সেখানে যে ডকুমেন্টস কাগজ রেডি হয়নি, সে এখন আসতে পারেনি, তবে খুব শীঘ্রই সেও আসছে। তিনি অবশ্যই যে মিতু ভার্গব রয়েছে তার ভাই, তো তিনিও খুব শীঘ্রই আশা করি চলে আসবে। তো তারপর তারা আসার পর তাদেরকে রেস্কিউ করার পর রিলিজ করার পর তিনিও যে মিতু ভার্গব যিনি ফার্স্ট টুইট করেছিলেন, তিনি আমাদের যে সরকার রয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার রয়েছে এবং যে কাতারের যে আমির রয়েছে তাদেরকে গ্র্যাটিটিউড জানিয়েছেন এবং থ্যাঙ্কস জানিয়েছেন যে হ্যাঁ, সঠিক সিদ্ধান্তে তারা এসে, যেহেতু ভারতের হয়েই এবং দেশের হয়ে তারা কাজ করছিল এবং সেখানকার সরকার স্পাই সন্দেহে তাদেরকে আটক করে এবং অবশ্যই সেটা অন্য দেশের দূতই তাদেরকে নিউজ দেয়, এরকম একটা তথ্য উঠে আসছে। ঠিক আছে, সেরকম তথ্য উঠে আসছে যে অন্য দেশের কোনো দূত তাদেরকে সেই সরকারকে, কাতার সরকারকে খবর দেয় এবং স্পাই সন্দেহে তাদেরকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদেরকে সেখানকার তথ্যকে লিক করার যে চার্জ, সেই চার্জে তাদেরকে জেল হেফাজত দেওয়া হয় এবং পরবর্তীতে রায় আসে, তাদেরকে ফাঁসির আদেশ দেয়। তারপরে দেখো, আমরা আলোচনায় যাচ্ছি কি, আমাদের যে 8 জন নাভাল মূলত দেহেরা গ্লোবাল টেকনোলজি বলে একটি প্রাইভেট কোম্পানি রয়েছে, তার অধীন সেখানে গিয়েছিল, মানে তার হয়েই, সেই কোম্পানির হয়ে সেখানে এমপ্লয়ি হিসাবে গিয়েছিলেন সেখানে আর্মিদেরকে, সেখানকার সেনাবাহিনীদেরকে ট্রেন করতে। এবং পরবর্তীতে 30শে আগস্ট তাদেরকে অ্যারেস্ট করা হয় এই সন্দেহে যে তারা সেখানকার তথ্যকে ইসরায়েলের কাছে পাচার করছে বা তথ্যকে লিক করছে, এই সন্দেহে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে তাদেরকে ইমপ্রিজন মানে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে সাবমেরিন যেটা আমি তোমাদেরকে পূর্বে বললাম যে সাবমেরিনের স্পাই করার উদ্দেশ্যে, মানে লিক করার উদ্দেশ্যে তারা এসেছে, এই সন্দেহে তাদেরকে 22শে অক্টোবর 2022-এর অক্টোবর মাসে জেল হেফাজত বা সেখানে জেলে ঢোকানো হয় এবং 25শে মার্চ 2022-এ তাদের এগেনস্টে কাতার লয়ের অধীন চার্জ ফাইল করা হয় এবং মে 2023-এ দায়রা গ্লোবাল, যে যার অধীন তারা গিয়েছিলেন সেখানে কাজ করতে, প্রজেক্টের উদ্দেশ্যে গিয়েছিলেন, তারা তাদের প্রজেক্টকে ক্লোজ করে এবং যাদের যত এমপ্লয়ি ছিল তাদেরকে নিয়ে চলে আসে। মূলত ভারতীয় এমপ্লয়ি বেশি ছিল, তবে এই 8 জনকে নিয়ে আসতে তারা পারেনি এই কারণেই যে তারা সেখানে স্পাই চার্জেসের অধীন সেখানে অ্যারেস্ট হয়েছে এবং তাদের বিরুদ্ধে রায় চলছিল। এবং পরবর্তীতে 26শে অক্টোবর 2023 তাদের ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড ঘোষণা করা কাতার কোর্টের দ্বারা এবং 9ই নভেম্বর তাদের জন্য, মানে সেই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ডেথ সেন্টেন্স ঘোষণা করা হয়েছিল, সেই ডেথ সেন্টেন্সের এগেইনস্টে একটি অ্যাপিল ফাইল করা হয় ভারতের তরফ থেকে একটি লিগ্যাল টিমের দ্বারা এবং পরবর্তীতে সেই অ্যাপিলকে একসেপ্ট করা হয়। তারাও সেখানকার কোর্টও শুনতে চায় যে ভারতের কি দৃষ্টিভঙ্গি রয়েছে এবং ভারতের পক্ষটাও তারা শুনতে চায়। ঠিক আছে, এবং ভারতের অ্যাম্বাসেডার যে রয়েছে সেখানে, ভারতীয় অ্যাম্বাসেডার প্রতিটি দেশে অ্যাম্বাসেডার থাকে, সেখানে দূত থাকে, রাষ্ট্রদূত, তো সেখানে ভারতীয় অ্যাম্বাসেডার তাদের সাথে সাক্ষাৎ করে এবং আশ্বাস দেয় যে তারা পদক্ষেপ নিচ্ছে এবং খুব শীঘ্রই তাদেরকে রেস্কিউ করা, মানে সেখান থেকে ছাড়ানো সম্ভব হবে। এবং পরবর্তীতে 27শে ডিসেম্বর সেই
অ্যাপিল অ্যাকসেপ্টেড ঠিক 1 বছর পর, সরি 1 বছর বলছি আমি, 1 সপ্তাহ পর কাতার কোর্ট তাদের যে ডেথ সেন্টেন্স ঘোষণা করেছিল সেটাকে কমিউট করে, মানে উঠিয়ে নেয়। তবে তাদের যে জেল হেফাজত ছিল সেদিকে কোনো লাঘব করেনি। তবে আপাতত তাদেরকে মৃত্যুদণ্ড থেকে আটকানো সম্ভব হয়েছে এবং পরবর্তীতে আবারও ভারত সরকার তাদের সেই সরকারকে ফোর্স করে এবং অবশ্যই লিগালি তাদেরকে নিয়ে আসতে, যে কূটনীতির মাধ্যমে ডিপ্লোম্যাটিক সম্পর্কের তাদেরকে নিয়ে আসতে সমর্থ হয়। এবং 12ই ফেব্রুয়ারি সেই এই 8জন আমাদের যে নাভাল ফোর্সের ফরমান নাভাল সেনা ছিলেন, যাদেরকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল কাতারে, তারা রিলিজ হয় দোহার দ্বারা এবং ভারতেও এসে পৌঁছায়। তার মধ্যে 7জন এসে পৌঁছেছে এবং একজন আমরা বললাম যে তার কাগজপত্র এখনো তৈরি হচ্ছে, তারপরে তিনিও এসে পৌঁছবেন। দেখো এখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে রিসেন্টলি COP28 দুবাইয়ে, COP28 একটি সম্মেলন যেটা দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বিভিন্ন দেশের প্রধানেরা সেখানে জমায়েত হন এবং সেখানে কাতারের যে আমির রয়েছে শেখ তামিম বিন হামাদ আল থানি এবং আমাদের ভারতের প্রধান শ্রী নরেন্দ্র দামোদর মোদী তারা সাক্ষাৎ করেন, 2 মিনিটের সাক্ষাৎকার করেন এবং সেখানে হয়তো বা এই বিষয় নিয়েও কিছু কথা হয়ে থাকবে এরকম বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, যদিও সেই কথা বাইরে আসেনি। এইসব ডিপ্লোম্যাটিক কাজ কি হয় খুবই গোপন ভাবে হয়, এটা বাইরে আসে না। তবে সবাই অনুমান করছে যে এটাও একটা পদক্ষেপ এবং এও হতে পারে অনেকে পদক্ষেপ করছে যে সেখানে সেই সরকারের সাথে বড় বাণিজ্যের ডিল, কোনো বিজনেস ডিল করেছে বা সেখান থেকে কোনো তেল আমদানির কোনো নির্দিষ্ট একটা বড় অ্যামাউন্টের বিজনেস ডিল, তেল আমদানির কোনো ডিল করেছে, যার ফলে হয়তো সেই বিজনেসের দিকে দেখেও হয়তো করতে পারে এরকম। তো সেটা বিভিন্ন তরফে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে, তো সেটা অবশ্যই বাইরে আসেনি, এটা সবারই সম্ভাবনা। ঠিক আছে, দেখো এস জয়শঙ্কর, যাকে ভারতের জেমস বন্ড বর্তমানে বলা হয়, তো তিনি ভারতকে এমন পর্যায়ে নিয়ে গেছেন ডিপ্লোম্যাটিক দিক দিয়ে, ভারতকে শীর্ষে প্রায় নিয়ে চলে গেছেন। ভারতের 5th লার্জেস্ট আমাদের অর্থনীতি রয়েছে, তো সেটা দ্বারাও ভারত কূটনীতি করছে, বড় বড় বিজনেসের লোভ দেখাচ্ছে দেশকে, করে এরকম রেস্কিউ করা সম্ভব হচ্ছে এবং ভারতের কথাও শুনছে বিদেশ। এরকম এস জয়শঙ্কর বোঝাচ্ছে যে ভারত কোন স্থানে পৌঁছে গেছে ডিপ্লোম্যাটিক দিক দিয়ে এবং ভারতকেও এখন আর পুরনো ভারত নেই, এখন এটা নতুন ভারত। ঠিক আছে, এই ভারতকে যা বলবে তাই শোনার দেশ এখন আর নেই ভারত। তবে দেখো এটাই যে ফার্স্ট না, এর পূর্বে ইউক্রেনের সাথে যে রাশিয়ার যুদ্ধ হয়েছিল সেখান থেকেও সেখানকার জনগণদেরকে নিয়ে আসা হয়েছিল, কোভিডের সময় বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছে। তো ভারত এইসব দিক দিয়ে আগাগোড়াই স্ট্রং রয়েছে। তো এটা তার মধ্যে এটা বিশেষ যে মৃত্যুদণ্ড ঘোষণা করার পরেও তাদেরকে রেস্কিউ করা সম্ভব হয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রতিবেশী দেশগুলো এটা দেখবে, তো তাদেরকে একটু সাবধান থাকা উচিত। তো কোনো ইনিশিয়েটিভ হুট করে নিয়ে নেওয়া উচিত না। ভারত এখন স্ট্রং আছে এই সব দিক দিয়ে এবং বিভিন্ন দেশও ভারতকে সমর্থন করছে। ঠিক আছে, তো দেখো আলটিমেটলি আমাদের 8জন নাভাল তারা রেস্কিউ হয়েছে, রিলিজ হয়েছে। সেখানকার সরকারের যে ইনিশিয়েটিভ ছিল মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের মৃত্যুদণ্ডের থেকে। তবে কি বিরোধীরা সুযোগ নিয়ে তারা সুযোগে ছিল যে এটা নিয়ে ভারতের যে প্রধান বর্তমান যে সরকার আছে তাদেরকে কোণঠাসা করা। তবে ভারত তার ডিপ্লোম্যাটিকের মাধ্যমে, কূটনীতির মাধ্যমে সেই 8জন যে আমাদের নাভাল সেনা রয়েছে তাদেরকে নিয়ে আসতে সমর্থ হয়েছে এবং তাদের মুখ বন্ধ করে দিয়েছে, সোজা কথা। ঠিক আছে, তো অবশ্য অনেকে বলছে যে এটা এখন পরবর্তীতে যে আমাদের ভারতে যে লোকসভা রয়েছে সেটা ভোটের একটা ইফেক্ট পড়বে। তো অবশ্যই যে কাজ করবে সে যদি সেটা তার ভোটে লাগায়, সেটাকে যদি একটা পয়েন্ট আউট করে, তো সেটা করবেই, যে কাজ করলেই তবেই না করবে, এটাই হচ্ছে আসল কথা। তো চলো আজকের ভিডিওটি এখানেই থাকছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।